আচ্ছা, আজকে এটা এক্সট্রা লাইভ সেশন এবং এডুকেশনাল পারপাস আমরা নিফটি, ব্যাংক নিফটির এছাড়া বিভিন্ন স্টক অ্যানালাইসিস করব, দেখব। তো সবার প্রথম, আজকে 20 তারিখ মে মাসে 9টা 25 বাজে এই মুহূর্তে মার্কেট ওপেন হয়েছে। নিফটিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো নিফটিতে সবার উপরে এখানে আছে প্রিভিয়াস ডে হাই, এটাকে মার্ক করতে হবে। এটা আছে প্রিভিয়াস ডে লো, এটাকে মার্ক। এবার যদি মার্কেট বিটুইন দ্য রেঞ্জ এখন লক থাকে, তাহলে সাইড বেস ফর্মে যাবে, এখানে ট্রেড না নেওয়াই বেটার। ঠিক আছে, এবার এটাকে আমরা 5 মিনিটে নিয়ে এসে দেখতে পারি। আমি যদি দেখি কন্টিনিউ হাই ক্যানেসিতে, তাহলে এটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে এখনো অবধি। এবার এর এখানে এটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচার আছে। তাছাড়া মার্কেট কিন্তু পরিষ্কার ডাউন ট্রেন্ডে এই মুহূর্তে আছে। এখান থেকে যদি শিফট করে আপ ট্রেন্ডে, তাহলে প্রিভিয়াস ডে হাই অবধি যেতে পারে, পিডিএইচ। আর যদি এখান থেকে টাইম স্পেন্ড করার পর ডাউন সাইড ব্রেক করে, তাহলে নিচের দিকে কিছুটা আসতে পারে। তো এতক্ষণ ওয়েট করছে। এবার এটাকেই যদি আমরা দুটো পার্টে ভাগ করে দিই, এবং এখানে একটা 15 মিনিটে যেতে হবে। যাওয়ার পর জাস্ট কিছুই না, প্রিভিয়াস ডে হাই লোটা পয়েন্ট করলাম, আর নিচের দিকে এখানে এটা করে রাখলাম। এটা 15 মিনিটে থাক, এটা 5 মিনিট। 5 মিনিটে এখানে যেটা দেখতে পাচ্ছি, আর এটা 15 মিনিটে, এই দুটো টাইম ফ্রেম অনুযায়ী দেখলে আমরা বুঝতে পারছি যে ওভারঅল মার্কেটের মধ্যে কি চলছে। ঠিক আছে, তার মানে আওয়ারলি বেসিস আমি যদি জানি, এখানে দেখতে পাচ্ছি 1 ঘন্টাতে জাস্ট ধীর একটা ডাউন সাইড মুভমেন্ট এসছে। ঠিক আছে, আর ব্যাংক নিফটি কিন্তু অলরেডি পিডিএল লাইনেই আছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, প্রথমে 1 আওয়ারে যাব, এবং এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে। দেখুন এই এরিয়াটা। ঠিক আছে, আর এখানে আছে পিডিএল, কালকেরটা পিডিএল আছে। যে 15 মিনিটে আসি, 15 মিনিটে এখানে ওপরে একটা স্ট্রাকচার পয়েন্ট। এবার এইটাকেও আমি যদি ভাগ করে দিই, এটাকে 5 মিনিটে করে দিই, তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু মোমেন্টাম স্টার্ট হয়েছে 1 মিনিট অনুযায়ী। ঠিক আছে, 1 মিনিট বা 3 মিনিট অনুযায়ী। আর নিফটি কিন্তু এখনো ব্রেক করেনি পিডিএল লাইন। ব্যাংক নিফটি কিন্তু অলরেডি ব্রেক করছে। যদি ইন্ডিয়া ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্স ফ্ল্যাট আছে। সাউন্ড আছে তো, সাউন্ড আছে।
সাউন্ড আসছে না? আচ্ছা, কারোর কি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না? সাউন্ড আসছে না আসছে না? তাহলে আসছে তো। সঞ্জয় অধিকারী মর্নিং প্রফিট 5,000, ভেরি গুড। ঠিক আছে, চলুন। এইচসিএল টেক। ওকে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালবেলাতে সেলার আছে নিফটি ব্যাংকের মধ্যে, তো আমরা যদি দেখি, দেখো এখানে যাওয়ার পর মার্কেটে এখান থেকে পিডিএল লাইনের কাছ থেকে রিজেকশন কন্টিনিউ দিচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ রিজেকশন এখান থেকেই আসছে। এখান থেকে আমরা যদি একটা প্ল্যানিং করি, তো মোটামুটি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি একটা টার্গেট রাখতে। ঠিক আছে, ব্যাংক নিফটিতে এটা হচ্ছে 55,200 কল অ্যাট দ্য মানি, সরি পুট, 55,200 পুট অ্যাট দ্য মানি। এখন প্রাইস চলছে 528-এর কাছাকাছি। ঠিক আছে, আমরা পিডিএল এর ওপর স্টপ লস রাখছি, যদি পিডিএল এর ওপর বুক করে যায় তাহলে এক্সিট পজিশন বানাতে পারি, আর যদি পিডিএল এর উপর মুভ না করতে পারে তাহলে প্রবাবিলিটি থাকে।
যদি এখান থেকে রিজেকশন না নেয়, মানে এটা যে সেলিং এসছে, এখানে একটা বায়ারকে ট্র্যাপ করা আছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে বায়ার একটা ট্র্যাপ হয়ে আছে। ঠিক আছে, তারপরে মার্কেট নিচে এসেছে, ওপরে গেছে, আবার সেলার এসছে। তো যদি মার্কেট এই রেঞ্জ থেকেই রিজেকশন খাওয়ার কথা, এই 55,326 থেকে 55,295 এর মধ্যে থেকে, এই জায়গা থেকে যদি মার্কেট রিজেকশন নেয় ডাউন সাইড, তাহলে ঠিক আছে। আর যদি মার্কেট এইখান থেকে এসে এই সাইড তুলে দেয়, তাহলে এক্সিট করে রিভার্স ট্রেড নেওয়া যেতে পারে। তার কারণ হচ্ছে মার্কেটে এই লেভেলটার ওপরে যদি মার্কেট ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এখানে সেলাররা ট্র্যাপ হয়ে যাবে বা পুট বায়াররা ট্র্যাপ হয়ে যাবে। ওকে, এবং সেটা ইম্পর্টেন্ট। আর নিফটি যেহেতু এখনো ব্রেক করেনি, ভাঙেনি, সেই কারণে। উপরে যে ব্ল্যাক লাইন আছে, যেটা আমাদের স্টপ লস আছে, এর ওপরে আগে ক্লোজিং দিতে হবে। এর ওপরে ক্লোজিংটা ইম্পর্টেন্ট। তো যেখানে রিজেকশন বলেছিলাম, ওই জায়গা থেকে রিজেকশনটা এসেছে, ঠিক আছে। এবার এইখানে একটা 55,175-এর এই যে লেভেলটা আছে না, এইটা ওর একটা ভাইটাল এরিয়া, যেখানটা অব্দি ও আসছে। ঠিক আছে, তো আমরা যদি চাই, যেহেতু আমাদের কাছে এসে গেছে, তো মোটামুটি এই জায়গাতে আসলেও আমরা কিছুটা প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা হয়তো 1:1 ট্রেড হলো আজকে আমাদের, এর বেশি হচ্ছে না। কারণ হচ্ছে এটা সিস্টেম অনুযায়ী, এবার যদি এখানে এসবিসি ক্লিয়ার করে, তাহলে খুব ভালো হবে, মানে ব্যাংক নিফটিতে এসবিসি করে। আর এখানে অবশ্যই পিডিএল লাইনটাকে যদি নিফটি ভেঙে দেয়, তাহলে সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে চলে আসবে, দুজনে সেম ডাইরেকশনে মুভ করতে শুরু করবে। এবার এইখানে আমরা যদি দেখি যে অন্তত আবার মার্কেটের যেন এই এসবিসি পয়েন্টের ওপরে না যেতে পারে মার্কেট।
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমাদের টার্গেট এরিয়ার কাছাকাছি চলে আসছে, তো টার্গেট এরিয়ায় আসলে প্রফিট কিছুটা বুক করাটাই সব থেকে ভালো হবে। ঠিক আছে, কারণ ইন্টারনেটে আমাদের মোমেন্টাম চাই, তো মোমেন্টাম চলে এসেছে অলরেডি। তো সেই মোমেন্টামে প্রফিট এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা 750 টাকা মতো চলছে, 700 700 একটা লটে আছে। ঠিক আছে, 700 750 মতো। এবং যদি এটা এসবিসি হয় একটু টাইম লাগবে, তারপরে মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে। তো আমি যেখানে বলেছিলাম ওই জায়গা থেকে রিজেকশন আসার একটা লজিক আছে, দেখুন আমি লজিকটা অনুযায়ী বলেছিলাম যে এইখানে তো আসার পর এখানে দেখুন একটা বায়ার তো ট্রাই করেছিল, তার মানে এই বায়ারটা তো ফেসে আছে এখানে, এখান থেকে সেলার না বেরিয়েছে। রিটার্ন যদি এই এরিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করে, তাহলে সেলার যদি পাওয়ারফুল হয় তাহলে শেয়ার আবার রিজেক্ট করবে। সেই কারণে এখান থেকেই রিজেকশনটা এলো, মানে এই পিডিএল লাইনটাকে ওরা একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করছে, এই এরিয়াটা, ওই জন্য এইখান থেকে রিজেকশন এলো। এবার যদি এই লেভেলটা ভেঙে যায় তাহলে মোটামুটি কিন্তু অনেকটা স্পেস আছে, মার্কেটের কাছে প্রচুর স্পেস আছে, এবং এই কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি টাইম স্পেন্ড অনেকটা করেছে। তো স্পেস থাকলে যদি আমি বলি এতটা অবধি তো আমাদের কাছে যেটা এখানে আসছে এটা তো ফার্স্ট টার্গেট এরিয়া, কিন্তু এরপরে যদি আমরা বলি যে সেকেন্ড টার্গেট এরিয়া বা কিছু, তাহলে কিন্তু আরো নিচের দিকে আছে সেকেন্ড টার্গেট এরিয়া। যেমন এখানে আমরা দেখতে পেলাম ঠিক একইভাবে, আমরা যদি একটু 15 মিনিটের চার্টে নিয়ে আসি, তাহলে মোটামুটি এটা ভাঙার পর মার্কেট কিন্তু একদম 54,597, প্রথম আসতে পারে 54,900, 54,900-র পর তারপর হচ্ছে আপনার 54,633 বাই সামথিং এই এরিয়া অবধি। এবং ব্যাংক নিফটি তার আগে থাকবে, কারণ ব্যাংক নিফটির ফলিং বেশি হচ্ছে, তো পরার দিকে ব্যাংক নিফটি এগিয়ে থাকবে, নিফটি তার পরে পরে যাবে। আর নিফটি সিঙ্ক্রোনাইজেশনের মধ্যে চলে আসছে, পিডিএল লাইন ব্রেক করছে। ঠিক আছে, তো নিফটি ধীরে মুভ করবে, ব্যাংক নিফটি ফাস্ট মুভ করতে পারে, কারণ ব্যাংক নিফটি থেকেই প্রথম সেলিং এসেছে। ঠিক আছে, অর্থাৎ কোনো না কোনো ব্যাংকিং সেক্টরের মধ্যে মোমেন্টাম হচ্ছে, তো পুরো টার্গেট এরিয়ায় চলে এসেছে, যদি কেউ চান প্রফিট বুক করে নিতে পারেন। এরপরে আমরা স্টকস দেখব। ঠিক আছে, তো লজিকও বলে দিয়েছি এখানে, কেন কোন লজিকে আমরা এটা করলাম তো দেখলাম। ঠিক আছে, কোন লজিকে ট্রেডটা নিলাম, কোন লজিকে টার্গেট হিট ছিল, কোন লজিকে স্টপ লস ছিল, এই সমস্ত কিছুই হয়ে গেছে। এবার এখান থেকে আরো নিচে যাবে, এরম নয় যে এটা করবে না, এখান থেকে একটু টাইম স্পেন্ড করতে পারে, এবং 5 মিনিট যদি এটা এসবিসিটা ক্লোজিং হয় আরো নিচে আসবে। মোটামুটি এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু বলতে পারি 55,073 এই লেভেল অব্দি আসবে। ঠিক আছে, তো আপনাদের প্রফিট হচ্ছে, আশা করি ওটা বুক করে নিতে পারেন। যখন আমি বলেছিলাম 55,200 ফুট, তখন প্রাইস চলছিল আপনার 55,200 ফুটে ওই 512টারও, এখন 551 চলছে, 550। ঠিক আছে, চলুন, তো আমাদের ব্যাংক নিফটি ট্রেড সাকসেসফুল। 568, 567। ঠিক আছে, 1:1.3 দিয়ে দিয়েছে। চল, এবার আমরা স্টকস এর ওপরে বলেছিল কোচিং সিপিআর দেখার জন্য, কেউ বলেছিল। প্রথমে আমরা কিছু ব্রডার মার্কেট দেখে নিই। ঠিক আছে, নিফটি প্রিডিয়াল ব্রেক, তার আগে ব্যাংক নিফটি অলরেডি ট্রেড হয়ে গেল।
কম টাকার শেয়ার, দেখুন কম টাকার শেয়ার বেশি টাকার শেয়ার না। আপনি যদি এরম ভাববেন না যে কম টাকার শেয়ার মানে ধরুন আমি 100 টাকা করে কিনতে পাবো, 10টা শেয়ার হবে, ঠিক আছে, আর একটা শেয়ারের দাম 1000 টাকা, সেটা একটা কিনবো। এবার আপনি আমায় বলুন যে 10টা শেয়ার এখানে 1000 টাকা, আর এটা একটা শেয়ারে কিনেছেন 1000 টাকা, এবার দুটোই 10% করে বাড়লো, কোনটার দাম বেশি বাড়বে? ইমরান মন্ডল, কোনটার দাম বেশি বাড়বে? 100 টাকা করে একটার দাম বেশি বাড়বে মানে 1000 টাকা ওটা বেশি বাড়বে, না যেটা শুধু একটা শেয়ার আছে সেটার দাম বেশি বাড়বে পার্সেন্টেজে? একটার দাম বেশি বাড়বে, এটা কি করে সম্ভব? দুটো জায়গায় তো 1000 টাকা ইনভেস্ট হয়েছে, সেম বাড়বে 10% অনুযায়ী, সেম বাড়বে, আলাদাভাবে ওরকম হয় না। ওই জন্যে আপনাকে শেয়ারের ওরকম কম দাম বেশি দাম দেখে নিতে নেই, ঠিক আছে। এবার আসি কোচিং শিপইয়ার্ড। কোচিং শিপইয়ার্ড টার্গেট দিয়ে এসে নিচে নামছে, কোচিং শিপইয়ার্ড টার্গেট দিয়ে এসে নিচে নামছে, আর নতুন করে যেটা দেয়া হয়েছে সেটা টার্গেটের কাছাকাছি গিয়ে এখন আসছে। তো প্রথম কথা হচ্ছে কোচিন শিপইয়ার্ড এখানে যখন বায়ার এসেছিল, এই যে মুভমেন্টটা করেছে, সেলার কি তার তুলনায় বেশি আছে? আপনারা অ্যানালাইসিস করুন, বলছি সেলার কি বেশি আছে না কম? কি আছে? কম আছে। তার মানে এটা রিট্রেসমেন্টে আসছে, এটা অ্যাডভান্স কনসেপ্ট অনুযায়ী বাই অন ডিপসে হতে পারে। আর নর্মালি এটা মোটামুটি যদি আবার এই রেঞ্জ থেকে এখানে আসার পর আবার এসবিসি ক্যান্ডেল তৈরি করে তখন যেতে পারে, ঠিক আছে। তো পেপার ট্রেডিং এ করবেন। আর কোচিং শিপইয়ার্ড এই মুহূর্তে আমার টার্গেট অনুযায়ী 2330 আসতে পারে, তার চান্সেস 80% স্টপ লস না খেয়ে। আর যখনই 2330 পার করবে, তারপর নেক্সট টার্গেট থাকবে 3000, তারপরে টার্গেট থাকবে 4000, ঠিক আছে। কোচিং শিপইয়ার্ড এখন 1865 চলছে। তো বলেছিলাম 1645-এ, স্টপ লসও রেখেছিলাম এর নিচে, স্টপ লসের কাছাকাছি এসে ঘুরে গেছে, ঠিক এর আগের বার তাই হয়েছে। এদিকে ভলিউম বেশি ছিল বাইং এর সময়, সেলিং এর সময় ভলিউম কমে গেছিল ডিপ, তার মানে এই সেলারদের মধ্যে কোনো ক্ষমতা নেই। তারপরে বায়ার আবার ধরলো গ্রিপে, আবার সেলার আসছে, তার মধ্যে সেলারের মধ্যে কোনো ক্ষমতা নেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে, যারা এইখানে ঢুকেছে তাদের ভয় পাওয়াচ্ছে যে বাবা কি হবে এবার, ঠিক আছে, নিচে নেমে গেল। কারণ তাদের থিঙ্কিং শর্ট টার্ম, ঠিক আছে। পজিশনালে শর্ট টার্ম ভেবে তো লাভ নেই, দিনের দিন কি হচ্ছে সেটা দেখে লাভ নেই। দিনের দিন দেখতে গেলে ইন্ট্রাডে ট্রেডিং করতে হয়, ঠিক আছে। পজিশনালে সবসময় 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এবং যে অনুযায়ী আমি এই ইন্ডিকেটরটা শিখিয়েছিলাম সেই অনুযায়ী ক্রস ওভার এক্সিট দেখলে তার মাঝখানে এরকম অনেকবার হয়েছে, এই এরকম রেড বড় বড় ক্যান্ডেল এসব আসবে, কিন্তু ওটা দেখে ভয় পাওয়ার কোনো লাভ নেই। যেখানে এন্ট্রি বলেছে সেখানে এন্ট্রি হবে, যেখানে এক্সিট হবে সেখানে অটোমেটিকলি এই ইন্ডিকেটর বুঝিয়ে দেবে যে কোথায় আমাকে এক্সিট করতে হবে। তার মাঝখানে এই যে আপনারা মাঝে মাঝে বলেন স্যার দেখে দিন স্যার কি হবে কি হবে কি হবে, ভয় পাওয়ার কিছুই নেই। যদি রিস্ক ম্যানেজ করা থাকে ভয় পাওয়ার কিছু দেখার দরকারই নেই, ঠিক আছে। সঞ্জয় বাবু, আপনি তো জানেন বাই অন ডিপসে নিতে হবে, এটা দেখে দেখে নিন। এটা বাই অন ডিপস আছে, বাই অন ডিপস 1 ডেতে হলে 1 আওয়ার অনুযায়ী আপনাকে নিতে হবে, ঠিক আছে। সৌরভ, ওটা তো বললাম যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, রাহুল বলেছিল একটা স্টক। হ্যাঁ, এটা হয়েছে, ব্রেক করেছে, কিন্তু ভালো বেস ফরমেশন করেছে এখানে, জোন আছে।
এবার ডেলি বেসিসে প্রিভিয়াস মান্থ হাইটা যেটা ব্রেক হয়েছে এর ভলিউম কি আছে? ভলিউমে ঠিকঠাক আছে। রিট্রেসমেন্ট আসছে। স্টপ লসটা এর নিচে মেনটেন করাটা ভালো হবে, 716। ঠিক আছে, এতটা অব্দি স্টপ লস মেনটেন করাটা ভালো হবে। এখানে ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে 719 থেকে 774 ওর বাফার এরিয়া, ওর মধ্যে ও নাচা গানা করতে পারে। গোপাল দেবনাথ ওটা আপনার যেটা আছে, যেটা আপনি অপশন ট্রেডিং ফায়ার থেকে করতে পারছেন না, সেটার কারণ হচ্ছে আপনাদের যেটা করা নেই সেটা হচ্ছে এফএনও সেগমেন্টটাকে অন করানো নেই। এফএনও সেগমেন্টটাকে অন করাতে হবে। যেটা করতে হবে, ওখানে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেটা দিয়ে এফএনওটাকে অন করতে হবে। আপনার কাস্টমার কেয়ারের নাম্বার গুগলে সার্চ করবেন এইভাবে, এটা হচ্ছে ফায়ার্সের কাস্টমার কেয়ার নাম্বার। জাস্ট এ মিনিট। এই নাম্বারটা নিয়ে নিন, 0806000 চারটে এক। দেখুন নিফটি এবার ফল করতে স্টার্ট করেছে, ব্যাংক নিফটি ওই টার্গেট এরিয়ায় আসছে, এবার নিফটি পড়ছে। নিফটিরও স্পেস আছে 24,618 অব্দি, এবার দুজনেই পড়ছে। এই নাম্বারটা নিয়ে নিন। ঠিক আছে, এটা করবেন, হয়ে যাবে। আরবিএনএল, আমি একটাই কথা বলছি, সব পজিশনাল ট্রেড দেওয়া আছে, তো চিন্তার কি আছে? এত চিন্তার কি আছে? এতটা মুভ এসছে, 37% মুভ এসছে এই কদিনে, মে মাসে। তো সে জায়গায় 3 সাড়ে 3% নামবে না? হ্যাঁ ঠিক আছে, তো অনুযায়ী একদম পারফেক্ট আছে। আমি একটাই কথা বলেছিলাম, টার্গেট টু স্টপ লসের মধ্যে লাল নীল হলুদ সবুজ যে কোনো ক্যান্ডেল হলে চুপচাপ বসে থাকতে হবে, দেখতে হবে। ঠিক আছে, লাল হোক, নীল হোক, সবুজ হোক, হলুদ হোক, গোলাপি হোক, যত রকমেরই ক্যান্ডেল হোক, মানে এটা একটা মানে ব্যাপারটা কি, এটা একটা ইয়ার্কি করেই বলছি, যে যেমনই হোক আমাদের দেখার দরকার নেই না। যতক্ষণ না স্টপ লস আসছে, যতক্ষণ না টার্গেট আসছে, ততক্ষণ আমরা ওয়েট করতে পারি, দেখতে পারি। ঠিক আছে, ওই জন্য পেপার ট্রেডিং এ বলেছি করতে। হ্যাঁ ঠিক আছে, 410 হতো, একটু বেশি হয়ে গেছে। 24 মান্থ। চলো। যখন যেমন সুযোগ দেবে মার্কেটে সেই অনুযায়ী কাজ করতে হবে, তার বাইরে গিয়ে কাজ করে কোনো লাভ নেই। হলো, আজকে সেশনটা 1 ঘন্টা সেশন দিয়েছি, তারপরে আবার আহ, আমরা চেষ্টা করছি এর পরের দিন যেমন হয় সেরকম করার। দেবাশিস বাবু, আপনি রিলেশনশিপ ম্যানেজারকে আপনার নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা লিখে পাঠান। শিল্পাকে বা পিউকে, যেটা আপনার, আপনি যার নাম্বার আপনার কাছে আছে। টিটাগড়। 4টা দেখে মনে হচ্ছে খুবই উত্তম। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ফায়ার্সে সব করা যায়, ফায়ার্স
অন্যান্যদের থেকে অনেক উন্নত সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, আমি নাহলে কেন করব? আমি তো অন্যদের কাছে যেতে পারতাম। ঠিক আছে, ফায়ার্সে করি তার কারণ হচ্ছে সবার থেকে অন্যরকম। এ এম ও সিলেক্ট করতে হবে। এ এম ও, আফটার মার্কেট অর্ডার। এ এম ও সিলেক্ট করলে তুমি মার্কেটের আগে অর্ডার পাঞ্চ করতে পারবে। এবং সেটা তুমি যদি 9টা সময় করো তাহলে হবে না, ওটা তোমাকে 9টার আগে করতে হবে। তুমি 8:30টায় করতে পারো। তুমি আহ আজকে মার্কেট বন্ধ হওয়ার পর 3টে 35-এ করতে পারো। 3টে 35 থেকে 9টার মধ্যে যে কোনো অর্ডার যেটা মার্কেট বন্ধ থাকে। এ এম ও মানে হচ্ছে আফটার মার্কেট অর্ডার, মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর সেই অর্ডারটা পেন্ডিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়। এবার মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, ইএমআই কোন জায়গায় থাকে ওখানে আমি দেখে আহ পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে, তারা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই সেলিংটা নিয়ে ভয় নেই, এখানে এখন বায়ার এসছে, মার্কেট আপ ট্রেন্ডে শিফট করছে, জাস্ট প্রিভিয়াস মান্থ হাইয়ের ওপরে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখছিলাম, কি নাইকা, অতুল অটো। কি ছিল? অতুল অটোই তো ছিল। আচ্ছা, শুধু অতুল। রেঞ্জ এক্সপেনশন, বেস ফরমেশন, রেডি টু ফ্লাই, তৈরি হচ্ছে ওপরে যাওয়ার জন্য। ওয়াচ লিস্টে এরম ভাবে এটাকে নামটা লিখে রেডি করে রাখো, অতুল। ডিকসন, যেগুলো বলছি সেগুলো একটু নোট করে নেবেন। ঠিক আছে। রেডি টু আরইভিএফ, রেঞ্জ এক্সপেনশন বেস ফরমেশন। এলআইসি, দেখুন এলআইসি চার্টটা দেখুন, এখানে পুরো উইকলি বেসিস স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, কিন্তু দেখুন উইকলি বেসিস স্ট্রাকচার ব্রেক হয়েছে। ডেলিতে কোথায় হয়েছে? এই ক্যান্ডেলে, তাই তো? 15ই মে দিয়েছে, 15ই মে। লং পজিশন, 1:2। 900 টার্গেট আছে। 900 টার্গেট হিট করার পর ফার্স্ট কিছু কোয়ান্টিটি বুক করার পর বাদ বাকিটা ট্রেলিং হবে এইটা অনুযায়ী, যত দূর যাবে। ঠিক আছে। ও, 825-এ, আচ্ছা নেওয়া হয়ে গেছে। তার মানে চলছে এখন কেস, বুঝে গেছি। হুম, একদম একদম তাই। ঠিক আছে, চলো। ভেরি গুড। থমাস কুক, বাহ, ভেরি গুড অ্যানালাইসিস। থমাস কুক, রেডি টু ফ্লাই, প্রিভিয়াস মান্থ হাই ব্রেক হচ্ছে, উইথ ভলিউম বাড়ছে, পুরো সেলার ভলিউমকে গ্রিপে নিচ্ছে। থমাস কুক, গুড অ্যানালাইসিস রাহুল। স্যার আজ একটু কাজ আছে, আমি বেরোলাম। ওকে, সন্তু দাস। স্যার বাজাজ অটোটা দেখবেন। বাজাজ অটো তো আগের দিন, তার আগের দিন বলেছি, তারপরে তো কালকে মুভ করেছে বাজাজ অটো।
আমি তো এইখানে এদিন বলেছিলাম 8462-তে বলেছিলাম। তার আগের দিন মনে হয় লাস্ট আপনাদের ক্লাস হয়েছে যেদিন, সেদিনকে বলেছি আমি। বাজারটা তো লং এখনো, মানে ওর এরিয়া একদম পুরো বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 12,000-এর কাছাকাছি যাবে। একটু টাইম লাগবে কিন্তু, রিট্রেসমেন্ট দিয়ে এইভাবে। টাকা টার্গেট দেওয়ার দরকার নেই না, সুইং করুন, টার্গেট রাখতে হবে না। ঠিক আছে, 10% বলে কোনো টার্গেট রাখতে হবে না। স্টক আর স্টক যেগুলো নেওয়া হবে সেগুলোকে টার্গেট থাকবে। ঠিক আছে, মান্থলি বিজনেসম্যানেরা কি মান্থলি টার্গেট রাখে নাকি ওরকম ভাবে, যে আমার 10% লাগবেই? 50% তো দিতে পারে, ঠিক আছে, আবার 5%ও আসতে পারে। রিট্রেস করার জন্য স্টপ লস সুইং লোয়ের নিচে নামিয়ে দিয়েছি। একদম স্টকে টার্গেট রাখবেন যে এখান থেকে এটা 1:3 আসলে বেরিয়ে যাবে, সিম্পল। সেটা 3 দিনেও দিতে পারে, আবার 30 দিনও লাগতে পারে। তো অ্যাভারেজ যেটা দেখা যায় মোটামুটি 30 দিনের মধ্যে 1:2 চলে আসে, 1:2 চলে আসে। 10% মাসে হচ্ছে, তাহলে ঠিক আছে, ভালো, এখন দিচ্ছে মার্কেট, ঠিক আছে। আমার শুধু এই মুহূর্তে পজিশনাল বায়ের জন্য 4 আওয়ার্স এর চার্ট দেখতে হবে, এটা পজিশনাল হিসেবে দেখবে। 1 ঘন্টায় কমপ্লিট হয়েছে, ক্লোজিং এসছে কি? হ্যাঁ এসেছে। 1 ঘন্টায় যদি দেখি তাহলে বাফারিং এরিয়া থাকবে থমাস কুকের জন্য, এইটা স্টপ লস বাফার দেবো ওকে। কারণ এত বড় একটা লেভেল ব্রেক হচ্ছে তো অনেকদিন ধরে, যেটা হয়নি, সেই লেভেলটা ব্রেক হওয়ার পর ও আবার বাফার নিতে পারে, তার জন্য বাফার এরিয়া দেওয়া হবে। মানে এইটার নিচে সুইং লোটার নিচে স্টপ লস রাখুন, এখানে যেটা আছে এটার নিচে স্টপ লসটা আমরা রাখলাম, আর টার্গেট সেই অনুযায়ী 1:2 রাখলাম। ব্যাস, সিম্পল। একটু বাড়িয়ে দিই, ডেলিতে নিয়ে চলে আসে, হয়ে গেল আমার স্কুলের টার্গেট 186 ওপরে। ঠিক আছে, এবার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করে নিন। রিস্ক ম্যানেজ আর আর রেশিও, তাই হয়ে যাবে। কোল ইন্ডিয়া সেম বলেছি, কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়াতে বলেছি, কোল ইন্ডিয়ার লং পজিশন সেখানে ধরি না, সুইং লো এর নিচে রাখো না, ব্যাস চলো। কোল ইন্ডিয়া 399 এ এসএল আসছে আমার অ্যানালাইসিস অনুযায়ী। 414 এন্ট্রি হচ্ছে, আর 446 ফার্স্ট টার্গেট। ঠিক আছে, নিফটি ব্যাংক নিফটি কি করছে? ও নিচে নেমে সাইড বেস হয়ে গেছে, ঠিক আছে চলো। কারণ এখন ফার্স্ট অ্যাটেম্পে যে মোমেন্টাম হয়ে গেছে না, আবার এর মোমেন্টাম 10:30 বাজে, তো 11:30টার পর 12টা নাগাদ আবার কিছু হতে পারে, চান্সেস আছে। এই 11টার পরে একটু সাইড বেস ফর্মে চলে যায় মার্কেট, মোটামুটি 10, 10:30টার পর থেকে, 10টা 15-র পর থেকে, 1 ঘন্টা প্রথম 10টার পর থেকে
ওই জন্য এই জায়গাটা পিক করে নিলাম, এই জায়গাটাতে প্রফিটটা নিলাম, কারণ স্বাভাবিক ব্যাপার, ফার্স্ট অ্যাটেমে সেলিং আলো, ফার্স্ট অ্যাটেমে ওপেন হলো 9টা 15। হ্যাঁ, পুরো মার্কেটে টেকনিক্যাল দেখে এইভাবে বুঝতে হবে। ঠিক আছে, ফার্স্ট অ্যাটেমে এলো সেলিং। ঠিক আছে, এখান থেকে দেখার সঙ্গে সঙ্গে ফার্স্ট অ্যাটেমে সেলিং আসলো, এখানে একটা স্ট্রাকচারে ছিল, সেটাও ব্রেক করলো, পিডিএল লাইনে এলো, পিডিএল লাইনে এটা স্ট্রেট ওয়েতে ফল করলো। ঠিক আছে, স্ট্রেট ওয়েতে ফল করার সঙ্গে সঙ্গে মার্কেটে এইটুকু শিওর যে এইটার উপরে যদি মার্কেট আবার উঠে এলো, অর্থাৎ মার্কেট যে এইখান থেকে নেমেছে, এইখান থেকে নেমে যদি এইভাবে উঠে যেত, এর উপরে ক্লোজিং আসতো, তাহলে রিভার্স পজিশনে চলে গেল। তার মানে এইটাকে রেসপেক্ট দিল এবং এখানে সেলাররা ট্র্যাপ হলো না, বায়ার ট্র্যাপ, সরি, সেলাররা ট্র্যাপ হয়ে গেল। কিন্তু আমরা এখানে দেখুন, দেখতে পাচ্ছি যে প্রথম কথায় কিভাবে আশাটা আপনি বুঝতে পারবেন। এটা তো বায়ারের ক্যান্ডেল, তো ট্র্যাপ, ট্র্যাপ ওয়ান, বায়ারের ক্যান্ডেল, ট্র্যাপ টু, বায়ারের ক্যান্ডেল, ট্র্যাপ থ্রি। তারপরে পিডিএল লাইন, তো পিডিএল লাইনটা ব্রেক করে দিয়েছে, মানে এখান থেকে এখানে একটা রিজেকশন, এখানেও একটা রিজেকশন, মার্কেট নিচে। আবার এবার সেম ওয়েতে মার্কেট ধীরে 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 মুভ করছে। ঠিক আছে, কেন ধীরে ধীরে আসছে? আপনি ডেইলি বেসিসে দেখুন, ওভারঅল ট্রেন্ড হচ্ছে পজিটিভ আছে, আপ ট্রেন্ডে আছে কিন্তু। ঠিক আছে, যখন ওপরের দিকে মুভ করবে নিফটি, ব্যাংক নিফটি বা যেটা, যখন ওপরের দিকে মুভ করবে না, এক চান্সে পুরো এই ক্যান্ডেলটা ট্র্যাপ হয়ে যাবে। মানে এটা কিন্তু ইন্ট্রাডে বেসিস মুভটা হয়তো আসতে পারে কালকে বা পরশু, কিন্তু নামছে ধীরে ধীরে। কেন? অ্যাকচুয়াল আপ ট্রেন্ডে, বড় ট্রেন্ডে, আপ ট্রেন্ডে আছে বলে ধীরে ধীরে নামছে। দেখুন এই এই কদিনের মুভমেন্টটা আপনারা সেলিং এর দেখুন। ঠিক আছে, এটা দেখে নিন ভালো করে। এবার যখন ডাউন ট্রেন্ডে ছিল, এগুলো তো আপ ট্রেন্ডে, যখন ডাউন ট্রেন্ডে ফলিং ছিল তার মুভমেন্টাম দেখুন। ঠিক আছে, তার মানে আপ ট্রেন্ডে ধীরে ধীরে পড়বে, আর ওঠার সময় হেভিলি উঠবে। এবার আপ ট্রেন্ডে উঠছে দেখুন, স্পাইক আসছে দেখুন। এবার এখান থেকে এখানে কিছু নেই, এখানে কিন্তু প্রিমিয়াম খাওয়া চলছে বড় টাইম ফ্রেম অনুযায়ী। পজিশনালের ক্ষেত্রে 8% থেকে 3%-এর মধ্যে বা 2.5%-এর মধ্যে যে সমস্ত স্টক লিস্টে থাকবে, সেগুলোকে ব্রডার মার্কেট অনুযায়ী দেখা যেতে পারে। ক্লিয়ার? ওএনজিসি, ওএনজিসি তার মানে একটা জিনিস, ওএনজিসি, কোল ইন্ডিয়া, এরা যখন মুভ করছে তার মানে এনার্জি সেক্টর টপ লেভেলে আছে। নিফটি রিয়েলিটি আছে, মেটাল আছে, মেটাল আছে, এনার্জি নেই। এই নিফটি এনার্জি দেখি, আচ্ছা ইয়ে মেটালের মধ্যে আছে, নিফটি মেটালের মধ্যে টাটা, এই আপনার কোল ইন্ডিয়া আছে। নিফটি এখন যে পজিশনে আছে সেখান থেকে কি হতে পারে? নিফটি এখন যে পজিশনে আছে এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পরে যদি আপ ডাউন সাইড আবার ব্রেক করে, আবার ওই ধীরে ধীরে রিট্রেস নিয়ে নিয়ে 24,820 থেকে 800 অব্দি আসতে পারে। আর যদি এখানে টাইম স্পেন্ড করার পর 24,920 পর এরকম একটা ক্লোজিং দেয়,
তাহলে এই এরিয়াটা এবং এই এরিয়াটা এবার মার্কেট ধীরে ধীরে আপসাইডের দিকে মুভমেন্টটা স্টার্ট করে, যতক্ষণ না পিডিএল মানে কালকের যে লো তার উপরে উঠতে পারছে পিডিএল লাইন। কারণ এই মুহূর্তে পিডিএল লাইনের নিচে আছে মানে সেলাররা অ্যাগ্রেসিভ আছে, বায়াররা এখানে ট্র্যাপ হয়ে গেছে। কারণ হচ্ছে একটা হাই আর লো কেন তৈরি হয় আগে এটা বুঝতে হবে, একটা দিনের হাই আর লো কেন তৈরি হচ্ছে। এখানে দিনের হাই তৈরি হয়েছে মানে মানে কালকে এটা এটা তো কালকের দিনটা, এই লজিকটা বুঝতে হবে। দেখুন মার্কেটে সবসময় ক্যান্ডেল দেখে ইন্ডিকেটর দেখে লাভ নেই, আমি লজিক বুঝে কাজ করি। লজিকটা বুঝে নিন কেন হয়েছে। এই হাইটা তৈরি হওয়ার কারণ মানে এখান থেকে মার্কেট পড়েছে মানে এখানে সেলার আছে, আর এইটা লাস্ট লো তৈরি হয়েছে মানে এখান থেকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে মানে এখানে বায়ার আছে। তাই জন্য তো এটা লো, নাহলে তো আরো নামতো। তার মানে এই বায়াররা আজকে সকালে অব্দি ট্র্যাপ হয়ে আছে দেখুন, আছে তো। এখানে যারা কালকে লোটা বানিয়েছিল কারা বানিয়েছিল, বায়ার বানিয়েছিল। তো বায়াররা এখন ট্র্যাপ হয়ে আছে কি নেই। তাহলে এরপরে যদি এরকম বায়ার আসতে থাকে, ছোট ছোট বায়ার দেখতে পাচ্ছি আস্তে আস্তে সঙ্গে সঙ্গে আবার সেটা ট্র্যাপ করে দেয়, মার্কেট নিচে যাবে, তাহলে পুট বাইং অপরচুনিটি হবে। আর যদি এই লেভেলে যে সেলার গুলো রিসেন্টলি ঢুকেছে আজকে সকালবেলা, এখানে যদি কিছুটা টাইম স্পেন্ড করার পর উপরের দিকে বায়ার পোস্ট করে দেয়, তাহলে এরা ট্র্যাপ হয়ে যাবে, মার্কেট উপরে চলে যাবে। সিম্পল লজিক। তো এই জন্য এটা এখন বেস্ট ফরমেশন এরিয়া, এখন কোনো ইনস্টিটিউট বড় অর্ডার নেই, এখনো অব্দি কোনো রকম বড় পাঞ্চিং আসছে না, বড় অর্ডার এই যেটা এসছে সকালবেলা চলে এসেছে, এরপরে আর কিছু নেই। ঠিক আছে, এইভাবে দেখতে যাবে। ওএনজিসি টা দেখছিলাম না, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, উইকলি দেখি কি আছে, কি চলছে উইকলি। লাস্ট যে স্ট্রাকচার পয়েন্টটা আছে সেটা হচ্ছে এই স্ট্রাকচার পয়েন্ট। এটা প্রিভিয়াস মান্থ হাইটা আগে ব্রেক হতে হবে, তারপর সিস্টেম অনুযায়ী লাস্ট লো তো এটা বানিয়েছে এপ্রিলের 7 তারিখে। তারপরের লো হচ্ছে মে 9। কিন্তু সেম দুটো জায়গা থেকে সেলিং এসছে রিজেকশন নিয়ে, তার মানে এর এইটা আরো ভাঙে ভেঙে নিচে পড়া উচিত ছিল, যাইনি মানে এইখানে বাইং অ্যাক্টিভিটি হচ্ছে। এবার যদি আমরা ভলিউমটা দেখতে শুরু করি, এখনো এই সেলিং এর ভলিউমটা বিগ আছে, কিন্তু এখানে বাইং ভলিউমটা কম আছে। তাহলে এই লেভেলটা ব্রেক হলে যদি বাইং ভলিউম আসে, তাহলে একটা কনফার্মেশনের লেভেলের জায়গায় আসবে। তাছাড়া কিন্তু এখানে সবসময় আমরা সেলিং ভলিউম বেশি দেখতে পেয়েছি, এই জায়গাটা ছাড়া, এটা different, এই জায়গাটা ছাড়া বাইং ভলিউম কম।